তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি মাসায়া নামের ছোট একটা ছেলেকে। আসলে তার বাবা তার মুখের মধ্যে বারবিকিউ দিয়ে তার পিকচার ক্লিক করার ট্রাই করছিল। তবে যখন সে দেখতে পারে তার ছেলে অদ্ভুত ভঙ্গিতে খাচ্ছে, তখন সে তাকে নিয়ে মজা করা শুরু করে। তবে যখন সে পিকচার ক্লিক করার ট্রাই করছিল, তখনই পেছন থেকে তার মা চলে আসে, আর তার মা একটা কড়াই দিয়ে তার বাবার মাথার উপরে বাড়ি দিয়ে দেয়। আর এটাই ছিল মাসায়ার তার ফ্যামিলির সঙ্গে কাটানোর শেষ মুহূর্ত। কারণ এরপরেই মাসায়ার মা তাকে নিয়ে ঘর ছেড়ে চলে এসেছিল আর তার বাবাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। আসলে তার বাবা সারাদিন মদ খেয়ে রাতের বেলায় এসে হয়তো তার মাকে নির্যাতন করত, অথবা ছেলের সাথে খেলনার মতো ব্যবহার করা শুরু করে দিত। এই জন্যই মা এগুলো সহ্য করতে না পেরে আজকে তার মাথায় বাড়ি দিয়ে মাসায়াকে নিয়ে সেখান থেকে তার বাবার বাড়ি চলে আসে। আর যখনই মাসায়া তার নানুর বাড়ির কাছে চলে আসে, তখন সে দেখতে পারে তার নানু নিজে জিনিসপত্র টেনে উপরে তুলছিল। আসলে যখন তার নানু তাদেরকে দূর থেকে দেখতে পারে, তখন সে প্রথমে একটু রাগ নিয়ে তার মেয়ের দিকে তাকায়, তবে পরক্ষণেই সে আবার শান্ত হয়ে যায়। কারণ হয়তোবা সেই জিনিসটা খুব ভালো করেই জানতো যে তার মেয়ের বিবাহিত জীবন ঠিকমতো কাটছে না, হয়তোবা তাদের মধ্যে আগে পরে তালাক হয়েই যেত। এই জন্য যখন তার মেয়ে এখানে চলে আসে, তখন সে খুব বেশি একটা কেয়ার করছিল না। আসলে তখন আমরা জানতে পারি মাসায়ার নানু খুব কম বয়সেই বিধবা হয়ে গিয়েছিল। এই জন্য পরবর্তীতে সে নিজে 4টা মেয়েকে একা বড় করেছে আর তার নিজের পরিশ্রমের টাকা দিয়ে সংসার চালিয়েছে। এই জন্য সে কোনোভাবেই চাইছিল না মাসায়ার মা তার স্বামীর নির্যাতন সহ্য করে তার স্বামীর সংসার করুক। সে চাইছিল তার মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়ে তার মতো করে কিছু একটা করার ট্রাই করুক আর নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিক। আসলে মাসায়ার মায়ের উপরে তার নানুর একটু বেশি কনফিডেন্স ছিল, কারণ বাকি 3টা মেয়ে তো কিছু করতে পারেনি। কিন্তু মাসায়ার নানুর মনে হচ্ছিল মাসায়ার মা হয়তোবা এই ছোট্ট গ্রাম থেকে বাইরে গিয়ে নিজের জীবনের মোড় ঘুরিয়ে ফেলতে পারবে। তবে আসলে আজকে এমনটা হলো না। তবে এরপরে সন্ধ্যাবেলায় হঠাৎই মাসায়ার নানি যখন ঘরের মধ্যে আসে, তখন সে দেখতে পারে সবাই বসে টাস খেলছে। এটা দেখার পরে সে অনেক বেশি রাগ হয়ে যায় আর সবাইকে রাগারাগি করা শুরু করে। এরপর যখন নানু এখান থেকে চলে যায়, তখন তারা টাস খেলা বন্ধ করে দিয়ে চিন্তা করছিল অন্য কিছু একটা করবে। এই জন্য তারা অন্য খেলা খেলতে খেলতে হঠাৎই শোরগোল করা শুরু করে। এই জন্য নানু প্রচণ্ড রাগ হয়ে আবারও যখন দরজা খোলে, তখন এখানে সবাই শান্ত হয়ে যায়। তবে যখনই মাসায়ার মা উল্টো দিকে ঘুরে, তখন নানুর মুখে সেই হাসিটা ফিরে আসে যেটা অনেকগুলো বছর ধরে কেউ দেখতে পায়নি। আসলে সে তার মেয়ের এই অবস্থা দেখার পরে অনেকক্ষণ ধরে হাসে, সে তার হাসি থামাতেই পারছিল না। আর এইটা দেখার পরে এখানে সবাই অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ তাদের মা অনেক বছর পরে এতক্ষণ ধরে মন খুলে হাসছিল। আর মাসায়ের মনের মধ্যে তার নানুর এই হাসি মাখা চেহারাটা সারা জীবনের জন্য স্মৃতি হয়ে রয়ে যায়। আসলে মাসায়ার নানুবাড়ির গ্রামটা একটা সময় এমন গ্রাম ছিল যেখানে কয়লার অনেক বেশি খনি পাওয়া যেত। এই জন্য মাঝে মধ্যেই এখানে খনি খোঁড়ার কাজ করা হতো। আর ছোট মাসায়াও এই জায়গাতেই নিজের জীবনটা খুবই নিশ্চিন্তে কাটাচ্ছিল। সে স্কুলের পরে কিছু সময় এসে খেলাধুলা করে পার করত, আর যখন স্কুল থেকে সে লম্বা ছুটি পেত, তখন সে তার বাবার কাছেও মাঝে মধ্যে চলে আসতো। আর হয়তোবা তার বাবার প্রভাবের জন্যই মাসায়া চিত্র আঁকাতেও অনেক বেশি ইন্টারেস্টেড ছিল। একদিন সে একটা জাহাজের পিকচার বানিয়েছিল, যেটা তার বাবা দেখার পরে নিজের হাত দিয়ে সেই জাহাজের একটা মডেল বানিয়েছিল। তবে যখন সেই মডেলটা রং করতে গিয়েছিল, তখন তার বাবা ইরিটেটেড হয়ে অর্ধেক রং করেই জাহাজটা ফেলে রেখে চলে গিয়েছিল। আর সেদিন থেকেই মাসায়া এই জিনিসটা বুঝে গিয়েছিল যে তার বাবা একজন অসম্পূর্ণ মানুষ। সে কোনো কাজই পুরোপুরি সম্পন্ন করে না, সে সমস্ত কাজই প্রায় শেষ করে ফেলে, তবে পুরোপুরি কখনোই শেষ করতে পারে না। আর মাসায়ার ছোটবেলার স্মৃতির মধ্যে এই একটা মুহূর্তই ছিল যখন তারা বাবা ছেলের মতো করে দুজন একসাথে সময় পার করেছিল। এদিকে মাসায়ার মা তার একটা আন্টির রেস্টুরেন্টে কাজ করত। যেহেতু তার বয়স কম ছিল এবং তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে, এই জন্য স্বাভাবিকভাবেই কিছু মানুষের নজর তার উপরে ছিল। একদিন মাসায়ার মা অনেক বেশি সাজুগুজু করে ঘর থেকে যখনই বেরিয়ে যাচ্ছিল, তখন মাসায়া তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। তখন মাসায়ার মা তাকে বলে একটা আঙ্কেল তাকে লাঞ্চের জন্য দাওয়াত দিয়েছে। এখন মাসায়াও এটা শোনার পরে জেদ করা শুরু করে তার সঙ্গে যাওয়ার জন্য। যদিও মাসায়ার মা প্রথমে একটু অস্বস্তি বোধ করছিল, তবে পরে সে তাকে সঙ্গে করে নিয়েই আসে। তবে সবচেয়ে বড় সমস্যাটা হয় বড়দের ডেটের মধ্যে বাচ্চারা সবসময় বাধার কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আঙ্কেল মাসায়াকে একটা গেম খেলার কিছু কয়েন দিয়ে তার মাকে নিয়ে আলাদা একটা জায়গায় চলে যায়। আর পুরো আধা ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও যখন মাসায়ার মা ব্যাক করছিল না, তখন মাসায়া পাগলের মতো হয়ে গিয়েছিল। সে রেস্টুরেন্টের চারপাশে তার মাকে খোঁজা শুরু করে দিয়েছিল। সে প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে তার মাকে খুঁজছিল, তবে কোথাও সে তার মাকে পাচ্ছিল না। তখন তার মনে হচ্ছিল হয়তোবা তার মা তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, তবে তবুও সে খোঁজা বন্ধ করছিল না। একটা পর্যায়ে গিয়ে ফাইনালি সে তার মাকে খুঁজে পেয়ে যায়। সে দেখতে পারে তার মা সেই লোকটার সামনেই বসে আছে। আর যখন তারা সেখান থেকে ব্যাক করছিল, তখন মাসায়ার মা এবং সেই লোকটা দুজনেই চুপচাপ বসেছিল। এরপরে সেদিন রাতের বেলায় হঠাৎ করেই মাসায়ার মা মাসায়াকে জিজ্ঞেস করে যে তুমি কি তোমার বাবাকে অনেক বেশি ভালোবাসো? তখন মাসায়া বলে হ্যাঁ।
আর এটা শোনার পরে তার মা বলে হ্যাঁ আমিও এটা খুব ভালো করেই জানি। তবে সেই দিন ছোট মাসায়া এই জিনিসটা একেবারেই বুঝতে পারেনি যে তার মা আসলে কি জানে। তবে আস্তে আস্তে করে যতই তার বয়স বেড়েছে ততই সে আস্তে আস্তে করে জানতে পেরেছে তার মা আসলে কি জানতো। আসলে সেই দিনের পর থেকে তার মা কোনোদিনও বিয়ে করার সিদ্ধান্ত নেয়নি। এরপরে আস্তে আস্তে করে মাসায়া বড় হয়ে যায় আর এখন সে জুনিয়র হাই স্কুলে ভর্তি হয়েছে। যেহেতু তাকে শহরে যেতে হবে এই জন্য তার দেখাশোনা করার জন্য তার মাও তার সঙ্গে শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যখন তারা মা ছেলে বাসে উঠে বসে তখন জানালা দিয়ে তারা তার নানুকে দেখতে পারে। মাসায়া দেখতে পারে তার নানু আরও একটু বাঁকা হয়ে গেছে, মানে তার বয়স আরও একটু বেড়ে গিয়েছে। তাছাড়া বাকি সমস্ত কিছু একরকমই ছিল। যখন তারা এই গ্রামে প্রথমবার এসেছিল তখন তার নানুকে সে যেমন করে দেখতে পেয়েছিল এখনও তার নানু ঠিক তেমনই ছিল। মানে তার মাথায় একটা তোয়ালে ছিল, তার কোমরে একটা তোয়ালে ছিল এবং তার হাতে একটা তোয়ালে ছিল। দেখে মনে হচ্ছিল যতগুলো তোয়ালেই তার কাছে থাক না কেন এগুলো তার ঘাম মোছার জন্য যথেষ্ট না। মাসায়ার নানু সারাটা জীবন চুপচাপই কাটিয়ে দিয়েছে, সে কখনো কোনো কমপ্লেন করেনি। আজকে যখন তার নাতি এবং তার মেয়ে তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তখনও তার নানু সেখানেই চুপচাপ দাঁড়িয়েছিল। এই সিনটা খুবই ইমোশনাল করে দেওয়ার মতো ছিল। এরপরে যখন মাসায়া ও তার মা শহরে চলে আসে তখন তাদের কাছে টাকার ক্রাইসিস হওয়ার জন্য তাদেরকে বাধ্য হয়েই খুবই ছোট এবং খুবই পুরনো একটা রুম ভাড়া করতে হয়। আসলে মাসায়া যেহেতু ছোটবেলা থেকে তার মায়ের সঙ্গেই বড় হয়েছে, তার বাবার সঙ্গ তেমন একটা পায়নি, এই জন্য সে স্বাভাবিক রূপেই খুবই চুপচাপ হয়ে গিয়েছিল। সে খুব বেশি একটা চালাকও ছিল না। তাছাড়া নতুন কোনো জায়গা বা নতুন কোনো পরিবেশে গেলে মাসায়া অনেক বেশি ভয়ও পেত। তবে এখন যেহেতু মাসায়া শহরে চলে এসেছে এই জন্য সে তার বাবার অনেকটাই কাছাকাছি চলে এসেছে। সে প্রতি সপ্তাহে তার বাবার কাছে ঘুরতে যেত। তবে মাসায়া এই জিনিসটা সবসময়ই বুঝতে পারত যে তার বাবা এখনও সেই ছোট একটা বাচ্চার মতোই আছে। সে এখনও তাকে নিয়ে মজা করে, তাকে নিয়ে খেলা করে। এমনকি সে এখন পর্যন্ত অপূর্ণ একটা মানুষই রয়ে গেছে, সে কোনো কাজই কমপ্লিট করে না। যদিও তার বাবা এখন পর্যন্ত বিয়ে করেনি তবে তার আশেপাশে কোনো মহিলার কমতি হতো না। সেই মহিলারা জোয়ান এবং অ্যাট্রাকটিভ হতো। এগুলো দেখার পরে ছোট মাসায়া যে কিনা আস্তে আস্তে করে যৌবনের দিকে যাচ্ছে সে এই জিনিসটা খুব ভালো করেই বুঝতে পারত যে এখানে কোনো একটা উল্টাপাল্টা কাজ তো অবশ্যই হচ্ছে। এরপরে যখন মাসায়া তার মায়ের কাছে ব্যাক করে তখন সে দেখতে পারে যেখানে তার বাবা মডার্ন একজন মানুষ এবং সবসময় ফুর্তি করে জীবন পার করে সেখানে তার মা তাকে ভালো একটা লাইফ দেওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে জব করার পরেও বাসায় এসে নানান রকমের কাজ করত। এগুলো দেখার পরে ছোট মাসায়ার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। আর সেই দিনই মাসায়ার মনের মধ্যে প্রথমবারের মতো তার মাকে ভালো একটা জীবন দেওয়ার কথা চিন্তা আসে। তবে তখন এই স্বপ্নটা স্বপ্নই রয়ে যায়, কারণ মাসায়ার কিছু করার মতো ক্ষমতাও ছিল না। জুনিয়র হাই স্কুল থেকে গ্রাজুয়েট হওয়ার পরে মাসায়া আবারও তার নানু বাড়িতে ফিরে আসে। তবে এখন এই শহর থেকে কয়লার খনি শেষ হয়ে গিয়েছিল, এই জন্য এখানের পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। বৃদ্ধ মানুষরা কোনো রকমে নিজেদের জীবন চালিয়ে নিলেও জোয়ান এবং মধ্যবয়স্ক যেই মানুষরা ছিল তারা কোনোভাবেই শান্ত হয়ে জীবন পার করতে পারছিল না। তারা বিভিন্ন প্রোটেস্টের পোস্টার এবং ব্যানারের নিচে সবসময় কিছু একটা চিন্তা করা অবস্থায় বসে থাকতো। আর খুব সহজে মাসায়াও এই জিনিসটা বুঝতে পারে যে যদি সে ভালো লাইফ লিড করতে চায় তাহলে তাকে এই গ্রাম থেকে বাইরে কোনো একটা শহরে যেতে হবে। আর এরপর সে শহরের একটা হাই স্কুলে চান্সও পেয়ে গিয়েছে। তবে এইবার সে সেখানে একা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপরে যখন মাসায়ার মা মাসায়াকে বিদায় দেওয়ার জন্য স্টেশনে চলে আসে তখন মা একটু মজা করে তাকে জিজ্ঞেস করে যে সেখানে সকালে তোমাকে জাগিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না, তুমি সকালে ঘুম থেকে উঠতে পারবে তো? তখন মাসায়া খুবই কনফিডেন্ট নিয়ে বলে যে হ্যাঁ অবশ্যই আমি উঠতে পারবো। এরপরে যখন ট্রেন চলে আসে তখন মাসায়া ট্রেনে উঠে বসে। তবে মাসায়ার মায়ের নজর তার উপর থেকে 1 সেকেন্ডের জন্য সরছিল না। তবে মাসায়ার মনের মধ্যে এতটুকু সাহস ছিল না যে সে উল্টো দিকে ঘুরে তার মাকে দেখতে পারে। এরপরে যখন ট্রেন স্টেশন ছেড়ে যাওয়া শুরু করে তখন মাসায়ার মা তার নানুর মতোই এখানে দাঁড়িয়েছিল। সে ঠিক ততক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে মাসায়ার দিকে তাকিয়েছিল যতক্ষণ পর্যন্ত ট্রেনটা তার চোখের সামনে থেকে গায়েব না হয়ে গিয়েছিল। এরপরে যখন ট্রেন মাঝ রাস্তায় চলে আসে তখন মাসায়া তার মায়ের দেয়া বক্সটাকে ওপেন করে। এটার মধ্যে সে তার ফেভারিট কিছু খাবার পেয়ে যায় আর একটা লেটারও পেয়ে যায়। যেই লেটারের মধ্যে তার মা অনেক ভালোবাসা এবং চিন্তা নিয়ে লিখেছিল যে যেহেতু তুমি এখন থেকে একা একা লাইফ লিড করতে যাচ্ছ এই জন্য নিজের যত্ন নেবে এবং সবসময় সময় মতো ঘরে ফিরে আসার ট্রাই করবে। আর এই লেটারটা পড়ার পরে মাসায়ার তার মায়ের প্রতি ভালোবাসা আরও বেশি বেড়ে যায়। সে তার মায়ের সাথে অনেক বেশি কানেক্টেড ফিল করছিল। তবে মাসায়া তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে যেই কোনো ওয়েতে সে খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। তবে আস্তে আস্তে করে যতই মাসায়া স্বাধীন জীবন উপভোগ করা শুরু করে ততই সেই জিনিসটা ক্লিয়ার করে বুঝতে পারে যে তার মায়ের বলা কথাগুলো কতটা সত্যি ছিল। কারণ মাসায়া প্রতিনিয়ত ঘুম থেকে দেরি করে উঠত, সে সিগারেট খাওয়া শিখে নিয়েছিল,
মদ খাওয়া শিখে নিয়েছিল, এমনকি মেয়েদের সাথে কি করে ফ্লার্ট করতে হয় সেই ব্যাপারগুলো সে শিখে নিয়েছিল। আর এত কিছু শেখার মাঝখানে সে পড়ালেখাটা শিখতেই ভুলে গিয়েছিল। এমন করেই হাই স্কুলের খুবই মূল্যবান 3টা বছর সে পার করে ফেলে। তবে সৌভাগ্যবশত যেহেতু তার আর্ট স্কিল অনেক ভালো ছিল, এই জন্য সে একটা ভালো ইউনিভার্সিটিতে সুযোগও পেয়ে যায়। তবে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে মাসায়া একা তার নানুর সঙ্গে মিট করতে চলে আসে। আর এখানে যখন সে তার নানুর নিম্ন স্তরের খাবার দাবার দেখতে পারে, তখন তার মনের মধ্যে কোশ্চেন চলে আসে। সে চিন্তা করছিল যদি সে এখান থেকে টোকিওতে চলে যায় তাহলে তার মায়ের অবস্থাও এমন হয়ে যাবে কিনা। এই জন্য সে তার বাবার সঙ্গে মিট করে তাকে জিজ্ঞেস করে যে আমার কি সত্যিই মাকে ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত, কারণ আমি চলে গেলে মায়ের কি হবে। তবে তখন তার বাবা তাকে একটা ঝাড়ি মেরে বলে যে এই প্রশ্নের উত্তর তুমি 3 বছর ধরে খুঁজছো, এখন পর্যন্ত তুমি এই উত্তর পাওনি। তুমি দ্রুত টোকিওতে যাও, কারণ এখানে থেকে তুমি এই কোয়েশ্চেনের অ্যান্সার পাবে না। টোকিও খুবই বড় একটা শহর, সেখানে ডিফারেন্ট একটা লাইফ তুমি পাবে, সেখানে গেলেই তুমি এই প্রশ্নের উত্তর পাবে। এরপরে সেদিন রাতের বেলায় যখন মাসায়া তার মায়ের কাছে ব্যাক করে, তখন তার মা অলরেডি তার জন্য অনেকগুলো খাবার দাবার নিয়ে বসেছিল। আসলে সে তার আসার অপেক্ষায় ছিল। আর যেহেতু সে এখন বাবার সাথে মিট করে এসেছে, এই জন্য সে টোকিওতে যাওয়ার জন্য মনে মনে প্রিপারেশন নিয়ে ফেলেছিল, কারণ তার বাবা তাকে বড় শহর ঘুরে দেখার জন্য বলেছে। আর এখানে তার মায়ের সাথে কথাবার্তা বলে ফাইনালি মাসায়া সিদ্ধান্ত নিয়ে ফেলে সে টোকিওতে অবশ্যই যাবে এবং সেখানে তার নাম এস্টাবলিশ করবে, আর তার মাকে সে খুবই সুন্দর একটা লাইফ গিফট করবে। তবে আসলে ব্যাপারগুলো যেমন করে চিন্তা করা হয় তেমন করে কখনোই হয় না, কারণ তার জীবনের আসল স্ট্রাগলটা এখনই শুরু হবে। যখনই উঠতি বয়সের কোনো ছেলে বড় শহরে আসে, তখন সে চোখে অনেক বড় বড় স্বপ্ন নিয়ে আসে। যদিও এই শহর সেই স্বপ্নগুলোকে গড়তেও পারে, আবার সেগুলোকে ভাঙতেও পারে। আমরা দেখতে পারি ইউনিভার্সিটির 4টা বছর মাসায়া আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল, সে আরও বাজে অভ্যাসের মধ্যে ডুবে গিয়েছিল। অন্যদিকে যেখানে তার মা কষ্ট করে টাকা ইনকাম করে তার পড়ালেখার জন্য পাঠাতো, সেখানে মাসায়া সেগুলোর দিকে একেবারেই কেয়ার না করে সেই টাকাগুলোকে উল্টাপাল্টা অনেক জায়গায় খরচ করত। আর সে যেমনটা স্বপ্ন দেখেছিল পরিশ্রম করে একজন বড়লোক হওয়ার, সেটাকে বাদ দিয়ে এখন সে কীভাবে রাতারাতি বড়লোক হতে পারে সেই স্বপ্নের দিকে ঝুঁকে গিয়েছিল। এমন করেই আস্তে আস্তে যতগুলো বছর পার হচ্ছিল, মাসায়া আস্তে আস্তে করে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। আর 4টা বছর পরে ফাইনালি সে তার মাকে একদিন কল দিয়ে তাকে সরি বলে, আর সে তাকে বলে যে মা আমাকে মাফ করে দিও, কারণ আমি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনতে ব্যর্থ হয়েছি। তবে তার মা এগুলো শোনার পরে পুরোপুরি শকড হয়ে গিয়েছিল। সে বারবার করে তাকে জিজ্ঞেস করছিল যে আসলে তুই কি বলার ট্রাই করছিস, আমাকে একটু বুঝিয়ে বল। তবে সে তার মাকে শুধুমাত্রই সরি বলে আর সমস্ত সমস্যাগুলো তার মায়ের উপর ছেড়ে দিয়েই চলে যায়। এরপরে যখন মাসায়া তার গার্লফ্রেন্ডের সঙ্গে খুবই রোমান্টিক মুহূর্ত পার করছিল, যেখান থেকে অবশ্যই মাসায়ার লাইফের কোনো ইমপ্রুভ হবে না, তখন তার মা তাকে কল দিয়ে বলে যে আমি আরও ভালো একটা কাজ পেয়েছি, সেখানে আমি কঠোর পরিশ্রম করে তোর জন্য দরকার হলে আরও বেশি টাকা পাঠাবো, যাতে করে তুই পরবর্তী বছর ভালো করে পড়ালেখা করে সেখান থেকে ডিগ্রি অর্জন করতে পারিস। আমরা দেখতে পারি পরবর্তী বছরও মাসায়া তার মায়ের উপরেই ডিপেন্ডেন্ট ছিল, আর এখানে কঠোর পরিশ্রম করার পরে ফাইনালি সে একটা ডিগ্রি পেয়েও যায়। তবে এই সার্টিফিকেটের আসল মূল্য কত সেটা তো এখন পর্যন্ত কেউ জানে না। তবে এই সার্টিফিকেট অর্জন করতে গিয়ে মাসায়ার মায়ের সারা জীবনের সমস্ত ইনকাম চলে গিয়েছে। তার ছেলের এই ডিগ্রির জন্য মাসায়ার মা অনেক বেশি প্রাউড ফিল করত। সবাইকে সে বলতো আমার ছেলে টোকিওতে পড়ালেখা করে, সেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এখন সে সেখানে খুবই বড় একটা চাকরি করবে। তবে আসলে মাসায়ার মা এই জিনিসটা জানতো না যে মাসায়ার মতো আর্ট স্টুডেন্টদের জন্য টোকিওতে চাকরি ম্যানেজ করা অসম্ভব একটা ব্যাপার। এদিকে মাসায়া সারাদিন চাকরি খুঁজত, নয়তো ছোটোখাটো একটা জব করে ফেলতো। তবে তার সোশ্যাল লাইফ মেনটেন করার জন্য সে খরচ করার পরিমাণটাও বাড়িয়ে দিয়েছিল। এটার ফলাফলস্বরূপ সবার সাথে যেটা হয় তার সাথে সেটাই হয়েছে। তার দেনা অনেক বেশি বেড়ে গিয়েছে, আর এখন তার উপরে প্রেশারও অনেক বেশি বেড়ে গিয়েছে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, এমনকি সে ঘর ভাড়া পর্যন্ত দিতে পারছিল না। যখন ঘরের মালিক এসে দরজায় বারবার টোকা দিত, তখন সে এমন একটা বাহানা করত যেন সে ঘরের মধ্যে নেই। এরপরে যখন একদিন মাসায়া জুয়া খেলার জন্য জুয়ার বোটে গিয়ে বসে, তখন সে তার সমস্ত টাকা পয়সা হারিয়ে ফেলে। তবে সে নির্লজ্জের মতো তখনই গিয়ে তার মাকে কল দিয়ে আরও টাকা চাওয়া শুরু করে, আর সে নানান রকম মিথ্যা কথা বলে নানান রকম বাহানা বানায়। যদিও তার মা সমস্ত ব্যাপারগুলোই বুঝতো, তবে তবুও সে তাকে টাকা পাঠিয়ে দেয়। আর বারবার শুধুমাত্র সে একটা কথাই বলছিল, ভালো খাবার দাবার খেও, নিজের শরীরের যত্ন নিও। এরপরে যখন আবারও মাসায়া জুয়া খেলার জন্য বসে, তখন সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে তার সামনে তার ছোটবেলা দেখতে পাচ্ছিল, আর তার মনে পড়ছিল তার মা কিভাবে সর্বোচ্চ দিয়ে তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এই জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে যায়। এরপরে যখন শীতকাল চলে আসে, তখন মাসায়া প্রচণ্ড শীতের মধ্যেও টোকিওতে রয়ে যায়। সে গ্রামে যাওয়ার সাহস করতে পারছিল না, কারণ সে জানতো তার মা তার জন্য কষ্ট করে টাকা উপার্জন করেছে, আর এই মুখ নিয়ে সে তার মায়ের সামনে দাঁড়াতে পারবে না।
তবে তবুও যখন সে তার মাকে একদিন কল দেয় তখন কল তার সহকর্মী পিক করে, আর সেখান থেকে মাসায়া জানতে পারে যে তার মায়ের কয়েক মাস আগে থেকেই ক্যান্সার ধরা পড়েছে, এই জন্য তার মা হসপিটালে আছে। এইটা শোনার পরে মাসায়া পুরোপুরি শক্ট হয়ে যায়, তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে। সে বুঝতেই পারছিল না কিভাবে কি হয়ে গেল। এই জন্য যখন সে তার মায়ের সাথে কথাবার্তা বলে তখন তার মা তার সাথে খুবই স্বাভাবিকভাবেই কথাবার্তা শুরু করে। তবে এগুলো শোনার পরে মাসায়ার মন আরও বেশি ভেঙে যায়, কারণ মাসায়ার মধ্যে এখন অপরাধবোধ কাজ করা শুরু করে দিয়েছিল। সে চিন্তা করছিল তার মা চিকিৎসা না করে তাকে টাকা পাঠিয়েছে পড়ালেখা করার জন্য, কিন্তু এখন সে এখানে কি করছে। এই জন্য হয়তোবা সেই অপরাধবোধ থেকেই আস্তে আস্তে করে সে নিজেকে পরিবর্তন করা শুরু করে দেয়। মাসায়া এরপর থেকে কোনোভাবেই আর সময় নষ্ট করতো না। সে সারাটা রাত ধরে পেন্টিং করত আর দিনের বেলায় একজন রেডিও জকি হিসেবে কাজ করত। এমন করেই কয়েক বছর কঠিন পরিশ্রম করার পরে ফাইনালি সে খুবই দয়ালু একটা গার্লফ্রেন্ডও পেয়ে গিয়েছিল। এরপরে অনেক পরিশ্রম করে সে একটা নোবেলও পাবলিশ করেছিল, যদিও সেই নোবেলের বিক্রি অনুমানের চেয়ে অনেকটা কম হয়েছিল। তবে তার মা এটা পাওয়ার পরে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল, আর সেটাকে সে গুপ্তধনের চাইতে কোনো অংশে কম মনে করছিল না। আর এই খুশিতে মাসায়ার মা অনেক বছর পুরনো একটা কস্টিউম বের করে, যেখানে লম্বা নাক এবং বড় বড় কিছু দাঁত ছিল, যেগুলো পরে সে নাচা শুরু করে। এরপরে একদিন ফাইনালি মাসায়া তার মাকে কল দিয়ে টোকিওতে তার সঙ্গে থাকার জন্য চলে আসতে বলে। যদিও মাসায়ার মনে হচ্ছিল এটা শোনার পরে তার মা অনেক বেশি খুশি হয়ে যাবে, তবে তার মা অনেক বেশি শঙ্কিত হয়ে তাকে বারবার করে জিজ্ঞেস করছিল যে সত্যিই কি আমি আসতে পারবো, সত্যিই কি আমি টোকিওতে যাব। আর যখন সে তাকে আশ্বস্ত করে হ্যাঁ বলে তখন তার মা পুরোপুরি শক্ট হয়ে যায়, এমনকি সে মাসায়াকে ধন্যবাদ পর্যন্ত বলে। তবে মাসায়ার মা অনেক বেশি চিন্তার মধ্যে ছিল, এই জন্য সে তার ছেলেকে কল দিয়ে একই প্রশ্ন করা শুরু করে। আর তার এমন বিহেভিয়ার দেখার পরে এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে দুনিয়ার সমস্ত বাবা মা প্রায় একই রকম। আসলে তারা তাদের সারাটা জীবন নষ্ট করে দেয় শুধুমাত্র ছেলে মেয়েদের ভালো করার জন্য, তাদের ভবিষ্যৎ উন্নত করার জন্য। আর বৃদ্ধ বয়সে তারা সবসময় এইটা নিয়ে ভয়ে থাকে যে তারা তাদের ছেলে মেয়েদের মাথায় না আবার বোঝা হয়ে যায়। আসলে তারা এই জিনিসটা একেবারেই কেয়ার করে না যে তাদের ছেলে মেয়ে কতটা ধার্মিক হয়েছে বা কতটা খারাপ হয়েছে। তারা কোনোভাবেই কখনোই এই জিনিসটা চায় না যে ছেলে মেয়েদের মাথার উপরে তারা বোঝা হয়ে যাক। এমনকি কিছু বাবা মা তো বৃদ্ধ বয়সে একা একা পার করার প্ল্যানিংও করে ফেলে। তবে মাসায়ার মা খুবই ভাগ্যবতী একজন মহিলা ছিল, কারণ তার ছেলে তাকে শেষ বয়সে তার সঙ্গে থাকার জন্য ডেকে নিয়েছে। আসলে মাসায়া অনেক বেশি ভাগ্যবান ছিল, কারণ সে 15 বছর বয়স থেকে একা একা বাস করছিল, আর পুরো 10টা বছর এদিক সেদিক ঘোরাফেরা করার পরে ফাইনালি সে তার নিজের জীবনটাকে ঠিক করে নিয়েছে। আর তার জীবনের সবচেয়ে সফল মুহূর্তে সে তার মাকে তার সঙ্গে পাচ্ছে। এরপরে যখন মাসায়ার মা টোকিওতে চলে আসে তখন মাসায়া তার মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য খুবই বড় একটা ঘর ভাড়া করে ফেলে। তবে এখানে আসার পরেও তার মা বারবার করে তাকে জিজ্ঞেস করছিল যে মা কি সত্যি সত্যি সারা জীবন এখানেই থাকবে। তখন মাসায়া বলে যে মা, এমন প্রশ্ন আমাকে আর করবে না, তুমি সত্যি সত্যি এখানে সারা জীবন থাকবে, তুমি কখনো মরবে না, তুমি সবসময় এখানেই থাকবে। আর এটা শোনার পরে মাসায়ার মাও তাকে বলে যে তাহলে সবসময় মায়ের দেখাশোনা করবে। এখন যেহেতু মাসায়া তার মাকে টোকিওতে নিয়ে এসেছে, এই জন্য তার বন্ধুবান্ধব তার ঘরের মধ্যে আরও বেশি আসা শুরু করে দেয়, কারণ মা এমনিতে তো ভালো ভালো খাবার দাবার রান্না করতে পারতই, তার উপরে মা মাঝে মধ্যেই সেই পুরনো কস্টিউমগুলো বের করে তাদের সামনে নাটক করা শুরু করত। এমনকি সে মাঝে মধ্যে ছোটোবেলার গল্প শুনিয়ে সবাইকে হাসিয়েও দিত। যখন সে অনেক বেশি মুডে চলে আসতো তখন সে ছোটোবেলার মতোই তাদেরকে ছোট ছোট গল্প বলে হাসিয়ে দিত। আসলে সেই সময়গুলো মাসায়ার জন্য জীবনের সেরা মুহূর্ত ছিল। তবে যেমনটা আমাদের সবার সাথে হয়, ভালো সময়গুলো খুব দ্রুতই পার হয়ে যায়। মাসায়ার সাথেও ঠিক তেমনটাই হয়েছে, কারণ তার মায়ের যেই ক্যান্সারটা ছিল সেটা আস্তে আস্তে করে বড় হয়ে গিয়েছিল, এই জন্য তার মা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। তবে যখন তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় তখন ডক্টর বলে এখন আর অপারেশন করা সম্ভব না, ওষুধের মাধ্যমে কিছুদিন তাকে সুস্থ রাখা যেতে পারে। সেই দিন সেখান থেকে চলে যাওয়ার পরে মাসায়ার মা টোকিও টাওয়ারের আলো দেখার পরে তার পুরনো কোনো একটা চিন্তার মধ্যে হারিয়ে যায়। তবে খুব শীঘ্রই হসপিটাল থেকে একটা ব্যাড নিউজ চলে আসে। তারা জানতে পারে মাসায়ার মায়ের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, এখন আর ওষুধের মাধ্যমে কোনোই কাজ হবে না, এখন তাকে ছোটোখাটো একটা অপারেশন করে দেখা যেতে পারে। এই জন্য সেদিন রাতেবেলায় মাসায়া তার মায়ের কাছে চলে আসে, আর বড় হওয়ার পরে এই প্রথমবার সে তার মায়ের হাত ধরে শেষ অপারেশনের জন্য বসেছিল। প্রায় 30 বছর আগে ঠিক এমন করেই মাসায়ার মা মাসায়ার হাত ধরে লম্বা একটা রাস্তা পাড়ি দিয়েছিল। তখন মাসায়ার মা তাকে সঙ্গে করে তার নানু বাড়িতে নিয়ে গিয়েছিল, আর সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আর আজকে সেই ছোট্ট মাসায়া ঠিক একই রকম করে তার মায়ের হাতটা ধরে আছে, তবে কোনো নতুন জার্নির জন্য না, বরং তার মায়ের শেষ জার্নির জন্য।
মাসায়া একদিন তার মায়ের কাছে প্রমিস করেছিল সে তাকে একদিন টোকিওতে নিয়ে টোকিও টাওয়ার দেখাবে। এই জন্য সে ইচ্ছা করে তার মায়ের জন্য এমন একটা রুম চুজ করেছিল যেখান থেকে টোকিও টাওয়ারটা খুব ভালো করে দেখা যায়। তবে তার মায়ের মধ্যে লুকানো আরও একটা ইচ্ছা ছিল, মাসায়া খুব ভালো করেই জানতো, সেটা হচ্ছে তার সেই নালায়েক বাবা। অপারেশনের ঠিক আগ মুহূর্তে সে তার মায়ের সাথে তার বাবাকেও মিট করিয়ে দেয়। তবে তার বাবা এখনও ঠিক আগের মতোই ছিল। সে মাসায়ার মাকে নিয়ে তার ছোট সুপার শপে চলে আসে আর বারবার করে তার কোলের মধ্যে স্ন্যাক্স দেওয়া শুরু করে। আর মাসায়ার মা সেগুলোকে আবারও শেলফে রাখা শুরু করে। যদিও এগুলো মাসায়ার মা এনজয়ই করছিল আর সে মুচকি মুচকি হাসছিল। মাসায়ার বাবার পাশাপাশি মাসায়ার মায়ের সহকর্মীরাও তার সঙ্গে মাঝে মধ্যে মিট করতে চলে আসতো, যারা সবসময় মাসায়ার মাকে চেয়ার করার ট্রাই করতো। তবে আসলে ক্যান্সারের যন্ত্রণা এতটা বেশি ছিল যেটা সবার চিন্তাভাবনার বাইরে ছিল। কারণ যখনই মাসায়ার মায়ের চিকিৎসা শুরু করে দেয়া হয় তখন প্রতিদিনই সে যন্ত্রণার মধ্য দিয়ে পার করতো। আর এই যন্ত্রণা অসহ্য রকম যন্ত্রণা ছিল। যখন মাসায়া নিজেও এই জিনিসটা জানতে পারে যে সে যত রকম চিকিৎসা করুক, যতভাবেই ট্রাই করে ফেলুক না কেন, তার মাকে কোনোভাবেই জীবিত রাখা সম্ভব না, তখন সেও মন থেকে ভেঙে পড়ে। এই অবস্থাতেও মাসায়ার মা মাসায়াকে সবসময় কঠোর পরিশ্রম করার জন্য বলতো। তবে এখন পরিস্থিতি এমনটা ছিল যে মাসায়া চাইলেও তার মাকে কোনোভাবে উৎসাহ দিতে পারছিল না। এই জন্য সে যখন ওয়াশরুমে গিয়ে প্রচণ্ড মন খারাপ করে দাঁড়িয়েছিল তখন সে তার ছোটোবেলার ভার্সনটাকে আরও একবার দেখতে পারে। এই জন্য সে ফাইনালি তার মায়ের কথা মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার মায়ের চিকিৎসা বন্ধ করে দেয়। এপ্রিল মাসের কোনো একটা রাতে মাসায়া দেখতে পারে হঠাৎ করেই তুষারপাত হচ্ছিল। তবে এখন পর্যন্ত টোকিও টাওয়ারের আলো চকচক করছিল, কিন্তু মাসায়ার চোখ দিয়ে পানি পড়ছিল। আর তখনই তার কানে একটা মিউজিক চলে আসে। আসলে এটা ছিল সেই মিউজিক যেটা তার বাবা মা তাদের জোয়ান বয়সে উপভোগ করত। যদিও মাসায়া মনে করত তার বাবা মায়ের যৌবন সময় ছিনিয়ে নিয়েছে, তবে আসলে একটা সময় সে বুঝতে পারে যে সেই যৌবন সে নিজেই চুরি করেছিল। এরপরে ফিনারেলের দিন মাসায়া তার মায়ের কাছে একটু বেশিক্ষণ বসে থাকতে চাইছিল। তবে তখনই তার বন্ধু বলে কোম্পানি থেকে কল এসেছে। এই জন্য মাসায়া প্রচণ্ড রাগ হয়ে মালিককে বলে যে যদি আপনার মায়ের আজকে ফিনারেল হতো তাহলে কি আপনি আজকে ডিউটিতে জয়েন করতেন। এটা বলে সে কোনো কিছু চিন্তা না করেই কলটা কাট করে দেয়। তবে যখন সে আবারও তার মায়ের কাছে এসে বসে তখন সে একটা পরিচিত ভয়েস শুনতে পারে। সে শুনতে পারে তার মায়ের জোয়ান ভার্সন তাকে বলছিল যে তার মা সবসময় হ্যাপি ফিল করে তখনই যখন সে তার ছেলেকে পরিশ্রম করতে দেখতে পারে। এই জন্য শুধু শেষবারের মতো আমাকে একটু দেখতে দাও। আর এটা শোনার পরে মাসায়া একটু অনুপ্রেরণা ফিরে পায় আর সে লেখালেখি করা শুরু করে। আসলে মাসায়া খুব ভালো করেই জানতো আজকের পর থেকে সে আর কোনোদিনও তার মাকে দেখতে পারবে না। তবে মাসায়া এইটাও জানতো তার মা চায় সে পরিশ্রম করুক, এই জন্যই সে আজকে থেকে কঠোর পরিশ্রম শুরু করে দিয়েছিল। যখন মাসায়ার মা জীবিত ছিল তখন মাসায়ার মনে হতো জীবনটা খুবই লম্বা একটা সফর যার কোনো অন্ত নেই। তবে যখন তার মা মারা গিয়েছে তখন সে বুঝতে পেরেছে জীবনটা খুবই শর্ট আর এই জীবন কারোর জন্য অপেক্ষা করে না, যেমন তার মাও তার জন্য অপেক্ষা করতে পারেনি। আসলে বাবা মায়ের ভালোবাসা কিছুটা এমনই হয়, তারা সবসময় চুপচাপ আপনার জন্য সব কিছু করে যাবে, তবে কখনো তারা মুখ ফুটে কিছু বলবে না। আর আমরা তাদের জন্য যা কিছু করারই চেষ্টা করি সেগুলো অন্য কাজের চাপে হারিয়ে যায়। এরপরে মাসায়া তার মাকে কবর দেওয়ার পরে তার মায়ের কিছু স্মৃতি নিয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে টোকিও টাওয়ারের মধ্যে চলে আসে। আর এখানে আসার পরে ফাইনালি সে একটু স্বস্তি ফিল করে, কারণ তার মায়ের এই স্মৃতি টোকিও টাওয়ারে আনতে পেরে সে তার দায়িত্ববোধ থেকে হালকা বোধ করছিল। আসলে জীবনটা খুবই অদ্ভুত হয়, মাঝে মধ্যে আমরা স্বপ্নের পেছনে দৌড়াই, মাঝে মধ্যে রাস্তায় হারিয়ে ফেলি। তবে এই জার্নির মধ্যে আমরা এমন কিছু সম্পর্ক পেয়ে যাই যেগুলো আমাদের জীবনে খুবই বড় প্রভাব ফেলে। বাবা মায়ের ভালোবাসাটাও ঠিক একই রকম, যারা চুপচাপ আমাদেরকে সঙ্গ দেয়, আমাদের দুর্বলতায় আমাদের পাশে এসে দাঁড়ায়, এমনকি আমাদের সমস্ত ভুলগুলোকে মাফও করে দেয়। আসলে মাসায়ার গল্প আমাদেরকে শিক্ষা দেয় আমরা জীবনের দৌড়ঝাঁপের মধ্যে এমন মানুষগুলোকে ইগনোর করে দেই যারা তাদের সারাটা জীবন আমাদের জন্যই ব্যয় করে দিয়েছে। আমরা চিন্তা করি ঠিক আছে পরে করব, কিন্তু আসলে সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না, সময় কখনো স্থির থাকে না। আর আমরা যেই পরে করব করার চিন্তা করি সেই পর আর কখনো আসেই না। ছেলে মেয়েদের অল্প সময়, অল্প কেয়ার এবং অল্প কথাবার্তাই বাবা মায়ের জন্য জীবনের সবচেয়ে বড় খুশি হয়ে দাঁড়ায়। তাদের বলা নিজের যত্ন নিয়েও কথাটার মানে আমরা ততদিন বুঝতে পারি না যতদিন জীবন আমাদেরকে কঠিন কোনো পরিস্থিতিতে নিয়ে দাঁড় না করায়। এই জন্য চাইলেই আমরা এই গল্প থেকে শিক্ষা নিতে পারি, আমাদের জীবনের ইম্পর্টেন্ট মানুষগুলোকে আমরা মূল্য দিতে পারি। মাঝে মধ্যে একটা ফোন কল, একটু কথাবার্তা, একটু হাসাহাসি তাদের জন্য যথেষ্ট হতে পারে। কারণ কিছু জিনিস সত্যি সত্যিই কারোর জন্য অপেক্ষা করে না, কিছু জিনিস আর কখনো ফিরে পাওয়া যায় না। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।